নেত্রীর দেশে ফেরার সময়সূচি কিন্তু এগিয়ে আসতেছে। সুতরাং কি করতে হবে, কিভাবে নিজেদের প্রস্তুত রাখতে হবে সেটি আশা করি বলতে হবে না। আর দলীয় নির্দেশনা কি সেই বিষয়গুলো কাল বাদে পরশুদিন তথা আগামী 5 আগস্ট সরাসরি নেত্রীর কাছ থেকে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, এই 5 আগস্ট স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই জঙ্গিদের জন্য ছিল বিজয়ের উৎসব, কিন্তু সেই 5 আগস্ট এখন ওদের কাছে একটা গলার কাটায় পরিণত হয়েছে। ভয়াবহ আতঙ্কের মধ্যে আছে। না জানি এই 5 আগস্ট আমাদের উপর কি হয়ে যায়, কি হয়ে যায়। এই 5 আগস্ট বেঁচে গেল, আগামী 5 আগস্ট এরা ভেনিশ হয়ে যাবে, আগামী 5 আগস্টের মধ্যে যারা নিশ্চিন্ন হয়ে যাবে, এই উপলব্ধি ওরা এখন হারে হারে টের পাইতেছে। যে আগস্ট বাঙালি জাতির শোকের মাস, যে আগস্টে বাঙালি জাতি হারিয়েছে তাদের জাতির পিতাকে, তাদের রাষ্ট্রের মহান স্থপতিকে, যে আগস্টে বাঙালি জাতির সর্বশেষ এক মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার উসিলা সেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার নির্লক্ষ সেটেছিল বর্তমান কথিত প্রধানমন্ত্রী এই খুনি ফ্যাসিস্ট তারেক। সেই আগস্টকে ওরা বেছে নিয়েছিল ওদের বিজয় মাস হিসাবে। সেই আগস্টই হবে ওদের নিশ্চিন্নের মাস, সেই আগস্টই হবে ওদের জন্য ভয়াবহ প্রলয়ের মাস ইনশাআল্লাহ। এই সন্ত্রাসী জঙ্গিরা বলে জনগণ গত 5 আগস্ট আওয়ামী লীগকে ছুড়ে ফেলে দিয়েছে। সেই আওয়ামী লীগ যখন এখন জনগণের কাছে মিশতে চায়, জনগণের কাছে যেতে চায়, জনগণ যদি মনে করে তোমাদেরকে আমরা ছুড়ে ফেলে দিয়েছি, তোমরা আমাদের কাছে আসছো কেন, তোমাদের ভ্যানিশ করে দেবো, সেটা জনগণ করবে। কিন্তু ওরা আওয়ামী লীগকে জনগণের কাছে যেতে দিচ্ছে না, যেতে দেওয়ার জন্য সকল প্রকার প্রতিবন্ধকতা ওরা সৃষ্টি করে যাচ্ছে। কিন্তু কতদিন? মাথায় রাখবেন, বাংলাদেশের সফরে আসা ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ফ্যাসিস্ট তারেকের সাথে বৈঠকের আগে জননেত্রী শেখ হাসিনার বিশেষ দূত তথা আওয়ামী লীগের সিনিয়র নেতার সাথে বৈঠক করেছেন। তারেকের সাথে বৈঠকে 45 মিনিট তিনি সময় দিয়েছেন। এই 45 মিনিটের মধ্যে তারেক মাত্র 5 মিনিট কথা বলতে পেরেছেন। বাকি প্রায় 40 মিনিট কথা বলেছেন মিস্টার শারজিয়া গোর। তাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কি কি করতে হবে। আওয়ামী লীগের উপর থেকে নিষিদ্ধ বিষয় এবং কারাগারে বন্দী থাকা রাজবন্দীদের বিষয়, গণতন্ত্র ধারাবাহিকতার বিষয়, যে পুস্তক ওই মূর্খ তাদেরকে নতুন করে তিনি বলে দিয়েছেন। যদি সেটি তিনি না করেন পরিস্থিতি ভালো হবে না, সেই ইঙ্গিতও তাকে দিয়েছেন। আপনারা যাকে জানেন শারজিয়া গোর, মিস্টার শারজিয়া গোরের সম্মানে তারা একটা নৈশভোজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। যে নৈশভোজের আড়ালে ছিল ডেভিল ইউনূসের ক্যাবিনেটে যারা যুক্ত ছিল যতগুলো প্রতিষ্ঠা, তারা সেখানে আমন্ত্রণে ছিল, জামাতের সদস্যগণ আমন্ত্রণে ছিল, বিএনপি গুলোর আমন্ত্রণে ছিল। তিনি যখন সেই তালিকা দেখেছেন সাথে সাথে সেই অনুষ্ঠান নাকচ করে দিয়েছেন। ডেভিল ইউনূস চিন্তা করেছিল কোনোভাবে যদি শারজিয়া গোরের সাথে অন্তত পক্ষে সেই ডিনারের আয়োজনকে কেন্দ্র করে 2 মিনিট হলে তার সাথে কথা বলার সুযোগ পাবো, আর কথা বলার সুযোগ না হলেও একটা ছবি তো তুলতে পারবো, যে ছবিটিকে কাজে লাগাইয়া রাজাকারের বাচ্চারা এই জামাতের ওই ছবিটিকে ব্যবহার করে বলবে যে শারজিয়া গোর ডেভিল ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য বা হওয়ার জন্য তাকে রাজি করার জন্য অনুরোধ করেছেন। এবং এই কারণে মূলত এই ডিনারের আয়োজন, যে এই সুযোগ কিন্তু মিস্টার শারজিয়া গোর ওদেরকে দেয় নাই। ফ্যাসিস্ট তারেকের সাথে বৈঠকের পরে মিস্টার শারজিয়া গোর বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার মিস্টার ত্রিবেদীর সাথে তিনি 1 ঘন্টা 45 মিনিট বৈঠক করেছেন। সেই বৈঠকের পরবর্তী সময় কিন্তু মিস্টার ত্রিবেদীর বাংলাদেশের পূর্বের নির্ধারিত শিডিউল অনুযায়ী গোলফ ক্লাবে একটা প্রোগ্রাম ছিল, যেটি ক্যান্সেল করে তিনি তৎক্ষণাৎ দিল্লিতে চলে গেছেন। দিল্লিতে গিয়ে যে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করে নাই বা দেখা করেন নাই, এর কোনো নিশ্চয়তা কি আছে? কেন সেখানে ডিনারের আয়োজন ক্যান্সেল হয়ে গেল, কি কি আলোচনা হলো, এই বিষয়গুলো যে তিনি সরাসরি তাদের কাছ থেকে অবগত হন নাই বা জানেন নাই, তার কোনো নিশ্চয়তা কি আছে? এই নিশ্চয়তা নাই। এই থেকে কেন্দ্র করে আরো বেশি হাসপাস অবস্থা স্বাধীনতা বিরোধী রাজাকারের সকল বাচ্চাদের। মাথায় রাখবেন, রাজাকারের বাচ্চারা কিন্তু মাথায় পা তুলে নাচতেছিল যে দিল্লিতে শেখ হাসিনা রাজনৈতিক কোনো কার্যকলাপ করতে পারবেন না। এই যে দেখো নিউজ ফলাও করে নিউজ প্রচার করেছিল। এখন কিন্তু সব চুপসে গেছে, ধীরে ধীরে চুপসে যাবে, বিশ্বাস বন্ধ হবে, অক্সিজেন বন্ধ হয়ে যাবে। ওরা ভয়াবহ আতঙ্কের মধ্যে কিন্তু দিন এবং রাত পার করতেছে। ঘুমের মেডিসিন ছাড়া ওদের ঘুম আসতেছে না। সুতরাং সারা জীবনের জন্য ওদের ঘুম পাড়াইয়া দেওয়ার ব্যবস্থা করবে দেশের জনগণ। আওয়ামী লীগ কখনো দেশকে ধ্বংসের জন্য রাজনীতি করে নাই, দেশের জনগণকে বিপদের মধ্যে ফেলে কখনো রাজনীতি করে নাই। মাতা কখনো তার সন্তানকে মেরে ফেলতে পারে না। আওয়ামী লীগ এই বাংলাদেশটাকে জন্ম দিয়েছে। আওয়ামী লীগ মাতা বলেন, পিতা বলেন, এই বাংলাদেশের তারা মাতা পিতা। সুতরাং তারা বাংলাদেশকে কখনো ধ্বংস করবে, বাংলাদেশের স্বার্থ বিদেশিদের কাছে বিকিয়ে দিয়ে রাজনীতি করবে, ক্ষমতার মশলা দেবে, যে এটা কখনো বিশ্বাসযোগ্য না, এটা কখনো হইতে পারে না। যেটা বরাবরের মতো ফ্যাসিস্ট এবং স্বৈরশাসক বাংলাদেশের প্রথম মহিলা স্বৈরশাসক খালেদা করেছিল, মক্কো খালেদা করেছিল, খালেদার জামাই করেছিল, উনি যে করেছিল, খালেদার পুত্র উনি তার প্রতিটি করে দেখিয়েছে যে কিভাবে বিদেশিদের কাছে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় আসতে হয়। কিন্তু মাথায় রাখবেন, জনগণের ম্যান্ডেটবিহীন ষড়যন্ত্র করে বিদেশিদের কাছে বাংলাদেশের জনগণের স্বার্থ কলুষিত করে দিয়ে ক্ষমতায় আসা যায়, কিন্তু বেশি দিন টিকে থাকা যায় না। যার উদাহরণ, যার এমন এক ঐতিহাসিক ইতিহাস আগামীতে সৃষ্টি হবে ইনশাআল্লাহ, আওয়ামী লীগ সৃষ্টি করবে। আর তার জন্য প্রত্যেকটা গ্রাম, প্রত্যেক পাড়া মহল্লায় আপনাদের দুর্গ করে তুলতে হবে, এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে জনগণকে সাথে নিয়ে যেন এই সকল স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা নরপিচাসগুলো ছুটতে এমন ভাবে ছোটা শুরু করবে যে একে অপরের বাড়ি খেয়ে ওর মধ্যে 20% ভেনিশ হয়ে যাবে, বাকি 20% দেশের জনগণ ওদেরকে ভেনিশ করে দেবে। মনে রাখবেন, শেখের বেটি কিন্তু দারাজ কণ্ঠে বলেছেন জনগণকে সাথে নিয়ে 41 সালের মধ্যে বাংলাদেশের রোল মডেল হবে
বিশ্বের উন্নত দেশের স্থান পাবে, এখনো কিন্তু তিনি সেই কথা বলতেছেন, সেই সাহসিকতার সাথে সেভাবে বলতেছেন। যেখানে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার রেখে দেওয়া উন্নয়নকে আজকে পরিশোধ করে দেওয়া হয়েছে, আজকে বাংলাদেশের অর্থনীতিকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। যখন মহামারী করোনার মধ্যেও বাংলাদেশের গড় ইকোনমি ছিল 6.6, করোনা পরবর্তী সময় 7.2, আর সেইখানে এখন 2.2 এসে পরিণত হয়েছে। কোথায় নিয়ে গেছে বাংলাদেশের অর্থনীতি, কোথায় নিয়ে গেছে বাংলাদেশের সেই তার রেখে আসা সেই সকল টাকাগুলো কোথায় চলে গেছে, কোথায় ভ্যানিশ করে ফেলা হয়েছে, সেটা আপনাদের অবগত আছেন আপনারা। সুতরাং এই অর্থ ফিরিয়ে আনা হবে। যারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে তাদের শাস্তির মুখে পড়তে হবে। জনগণকে সাথে নিয়ে আপনাদের কাছে একটা অনুরোধ, এমন কিছু করা যাবে না যে জনগণের কাছে আওয়ামী লীগের বিষয়, আওয়ামী লীগের কোন নেতা কর্মীর বিষয় কোন নেগেটিভ মেসেজ যায়। যা কিছু করবেন জনগণকে সাথে নিয়ে করবেন। চাঁদাবাজ, সন্ত্রাসী, মদ সন্ত্রাসী, জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী, রাজাকারের বাচ্চা, এদের বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি। বিষয়ে জনগণকে আমরা আজকে থেকে না, গত 2টা বছর ধরে কিন্তু বলে আসতেছি যে রাজাকার হোক, এইবার কিন্তু দেশের রাজাকারের শুধু বাচ্চা না, রাজাকারের সর্বশেষ শাবক, নাতির ঘরের প্রতি ঘরের সাথেও যদি হয়, তাকে আমরা নিশ্চিন্ন করে দেবো। আগামীর বাংলাদেশের জন্য, আগামীর সুন্দর দেশের জন্য আমাদের সেটা করতেই হবে। সুতরাং প্রত্যেকটা কাজই জনগণকে সাথে নিয়ে করবেন, সর্বাত্মক প্রস্তুতি কিন্তু গ্রহণ করতেই হবে। মহাপ্রলয় আসছে, স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের ঐতিহাসিক ঘোষণা, খুব শীঘ্রই কিন্তু সেই ঘোষণা নেত্রী দিবেন, কেউ আমাদের দাওয়ায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। শেখ হাসিনা 5ই আগস্ট নাকি বক্তব্য দেবেন এবং সেখানে কারা কারা থাকবেন সেটাও বলা হয়েছে। এবং এখন কথা উঠেছে শেখ হাসিনা ভারতে বসে কি কথা বলতে পারবেন কিনা, তিনি কি ভারতে বসে রাজনীতি করতে পারবেন কিনা, কোন দেশের রাজনীতি করতে পারবেন, আবার 5 তারিখে তিনি কি ভিজুয়ালি সামনে আসবেন নাকি অডিও কথা বলবেন উনি, এগুলো নিয়ে কথাবার্তা চলছে। আবার দেশে ফেরার একটা বক্তব্য তিনি দিয়েছেন, আবার এখানে বলছেন আওয়ামী লীগের আগামী কর্মসূচিগুলো কি হবে সেটার দিক নির্দেশনাও তিনি তার বক্তব্য দিলেন। আমরা প্রিয় দর্শক আপনারা যুক্ত হতে থাকুন, যে এর মধ্যে বেশ কতজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা চ্যানেল 16 সাবস্ক্রাইব করবেন প্লিজ, যারা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আর ফেসবুক পেজে যারা আছেন তারা একটু ফলো দেবেন, তাহলে আমরা প্রত্যেক সময় প্রতিদিনই আপনাদের কাছে নতুন নতুন বিষয় নিয়ে আসবো এবং আপনারা আমাদেরকে সমর্থন দেবেন, এটা আমরা প্রত্যাশা করি। যাই হোক, আমাদের বেশ কয়েকজন দর্শক এর মধ্যে যুক্ত হয়ে গেছেন। প্রিয় দর্শক, আমি এখন সাইফুল ভাইয়ের কাছে যে বিষয়টা জানতে চাইবো, যে সেটা আপনারা আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, শেখ হাসিনাকে বক্তব্য দিতে পারবেন কিনা, তিনি কেন বক্তব্য দিবেন, তিনি ভারতে অবস্থান করছেন, তিনি তো এখনো বাংলাদেশে আসেন নাই, তিনি কোন দেশের রাজনীতি করবেন, ভারতীয় আইনে কি বলে, ভারত তাকে কিভাবে রেখেছে, সেই প্রশ্নগুলো অনেকের মধ্যেই আছে, সবাই এটি জানতে চান। আমি সাইফুল ভাইয়ের কাছে প্রথমেই একটা প্রশ্ন করবো, আমি প্রশ্ন করে ছেড়ে দিই, শেখ হাসিনা এখন ভারতের যে স্ট্যাটাসে অবস্থান করছেন, বাংলাদেশের দৃষ্টিতে যেভাবে, বাংলাদেশ থেকে যেভাবে বলা হয়, সেই ক্ষেত্রে শেখ হাসিনা 5ই আগস্টের যে 5ই আগস্ট কিন্তু একটা অন্যরকম দিন। 5ই আগস্টে শেখ হাসিনা ভারতে গেছেন, ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 5ই আগস্টকে আবার বাংলাদেশে জামাত, শিবির, এনসিপি তারা অন্যভাবে উদযাপন করবে। সো 5ই আগস্ট খুবই গুরুত্বপূর্ণ এবং সেই দিনে আবার শেখ হাসিনা ভাষণ দেবেন বলা হচ্ছে। জি, এখন আইনে কভার করে কিনা আপনি যদি একটা বিশ্লেষণ করেন, ভারতীয় আইনে কি আছে, বাংলাদেশ থেকে কি বলা হচ্ছে? জি প্লিজ। আপনার ধন্যবাদ। আমি সংক্ষেপে আপনাকে বলি যে মানে এটা আইন দেখা করার নয়, এটা ভারতের কতগুলি ঐতিহ্যগত আছে, নীতি আছে, ঐতিহ্যগত, তারা বলে সভ্যতার ঐতিহ্য, তারা যেটা বলে, এবং সিভিলাইজেশনাল ইকোস বলে, ইথোস বলে। তো তারা সভ্যতার ঐতিহ্যের দিকে কথা বলে, এবং তারা সভ্যতার ঐতিহ্যের দিক থেকে তারা একটা কথা বিশ্বাস করে, ভারত সবসময় মানে ভারতের জন্মলগ্ন থেকে, মানে ভারত স্বাধীন হওয়ার পর থেকে তারা এটা বিশ্বাস করে যে যে কেউ বিপদে পড়লে, কেউ যদি বিপদে পড়ে, বিপদগ্রস্ত হয়, তার জীবন যদি বিপন্ন হওয়ার মতো সিচুয়েশন হয়, তাহলে ভারত তাকে আশ্রয় দেবে এবং অতিথির আশ্রয় তারা দেয়, দাঁড়ালাম আছে। ঠিক আছে, এটা হলো তাদের ঐতিহ্যগত সভ্যতাগত ঐতিহ্য বলে ওরা। তো সভ্যতাগত ঐতিহ্যটা তাদের পার্লামেন্টারি যে ফরেন অ্যাফেয়ার বিষয়ে পার্লামেন্টারি কমিটি আছে, সংসদীয় কমিটি আছে, সেটা সভাপতি হলো শশী থারুর, পার্লামেন্টারি কংগ্রেসের। তো তারা সরকারের কাছে জানতে চেয়েছিল যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক উন্নয়নের কি খবর, এটা জানতে চেয়েছিল। যে রিপোর্টটা জানতে চাওয়ার পরে যে রিপোর্টটা ওখানে উপস্থাপন করা হয়েছিল সম্প্রতি, এটা হলো নবম সংস্করণ, কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্কের নবম সংস্করণ, কিন্তু এটা বাংলাদেশ ভারতের সম্পর্ক। সেখানে একটা চ্যাপ্টার ছিল হলো শেখ হাসিনা, একটা চ্যাপ্টার, অনেকগুলো চ্যাপ্টার, বড়া সমস্যা, সমস্যা, অমুকটা তমুকটা, বহু কিছু ছিল ওখানে, 8-9টা। তার মধ্যে শেখ হাসিনা হলো নবম সংস্করণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। তো গুরুত্বপূর্ণ অংশের মধ্যে তারা যেটা উল্লেখ করেছেন, ভারত সরকারকে জানতে চাইছে, তখন বলা হচ্ছে অবশ্যই শেখ হাসিনা একটা ফ্যাক্টর। তো শেখ হাসিনার চ্যাপ্টারটা আসছে, শেখ হাসিনার সর্বশেষ অবস্থাটা জানতে চাই, ওখানে বলা হয়েছে কি, বলা হচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ প্রত্যর্পণের যে চেয়েছে, সেটার ব্যাপারে ভারত সরকার আইনগত দিকগুলো খতিয়ে দেখছে। তবে ভারত সরকার কি কি নীতিমালা, এই ব্যাপারে কি কি নীতিমালা ফলো করে, কি কি আইন ফলো করে, সেগুলো কথা সেখানে বলা হয়েছে। তার মধ্যে প্রথমত ছিল একটাই হচ্ছে ঐতিহ্যগত, সভ্যতাগত ঐতিহ্যকে ভারত ফলো করে, কি বিপন্ন বা বিপদগ্রস্ত, যার জীবন বিপন্ন হতে পারে এরকম মানুষকে ভারত আশ্রয় দেবে, এটা 1 নম্বর। 2 নম্বর বিষয়টা এখানে কিন্তু আসছে, 2 নম্বর বিষয়টাই আসছে হলো ভারত 1971 সালের বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, সেটার নীতিমালা ফলো করে। 1971 সালের আর অন্য কোনো নীতিমালা ভারত এখানে একদম স্পেসিফিক দুইটা কথা বলেছে। এখন এখানে
থার্ড জিনিসটা আসছে, ভারত শেখ হাসিনাকে কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম দেয়নি। আমি একদম স্পেসিফিক কথাগুলো বলবো, পুরো অনেক বড় একটা চ্যাপ্টার, তার মধ্যে যে কথাগুলো গুরুত্বপূর্ণ বিষয়, ভারত বাংলাদেশকে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম দেয়নি, রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম মঞ্চ দেয়নি। তো শেখ হাসিনা এবং ভারত এই নীতিতে বিশ্বাস করে, যে নীতিটা তারা হচ্ছে কেউ ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনীতি অন্য দেশের ব্যাপারে বিরূপ মন্তব্য বা অন্য দেশের ব্যাপারে কথা বলতে পারবে না। ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের কথা বলতে পারবে না। অন্য দেশ, আমি দুটো জিনিস বলবো, অন্য দেশ একটা শব্দ, আর একটা হলো ভারতের কোন প্ল্যাটফর্ম দেয়নি, রাজনৈতিক প্ল্যাটফর্ম দেয়নি ভারতের অনেক রাজ্য। এখন এখানে যদি আপনি ব্যাখ্যা দিতে আসেন, দুইটা হলো নীতিমালাতে ক্লিয়ার যে তারা শেখ হাসিনাকে যেভাবে রেখেছে, যেভাবে শেখ হাসিনা আছে, এটাতে তারা সম্পূর্ণভাবে সম্মত সবাই মিলে। আর এখন শেখ হাসিনাকে কি কি অধিকার দেওয়া হয়েছে, সেই অধিকারগুলোর মধ্যে যেটা হলো প্রকাশিত, যেটা ধরেন জাসঙ্কর বা অন্যরা যেটা বলেছেন তাদের ব্যাপক তথ্য, যে শেখ হাসিনাকে তারা অতিথির মর্যাদা দিয়ে, প্রধানমন্ত্রীর পদমর্যাদায় কিন্তু তিনি সেখানে অতিথি হিসেবে আছেন। এখন ওনাকে রাজনৈতিক প্ল্যাটফর্ম দেয়নি। তো রাজনৈতিক প্ল্যাটফর্ম যে দেওয়া হয় নাই, এই কথাটা যদি এটার অপব্যাখ্যা বাংলাদেশে হচ্ছে, যে ওনাকে রাজনীতি করতে নিষেধ করা হয়েছে। না, এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়া হয় নাই, ওনাকে রাজনীতি করতে নিষেধ করা হয়েছে পারেন। রাজনৈতিক প্ল্যাটফর্ম, রাজনীতি এখন বাংলাদেশি নাগরিক, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক, ভারতীয় নাগরিক না। উনি ভারতে কিভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালাবেন, ভারতের রাজনীতি করতে হবে না, সেটা ওরা মনে করছে। ওনাকে কোনো ভারতের রাজনীতি করতে পারবেন না, রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়া হয়নি। কংগ্রেসে যুক্ত হতে পারবেন না, বিজেপিতে যুক্ত হতে পারবেন না, কমিউনিস্ট পার্টিতে পারবেন না, কোনো কিছুতে পারবেন না। আচ্ছা আচ্ছা সে কিন্তু ভারতের নাগরিকই না, সে নর্থ বাংলাদেশ। এখন আসেন অন্য দেশ। ওরা বলছে ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশে বিরুদ্ধে ইয়ে করতে পারবে না, অন্য দেশ। তো শেখ হাসিনা, বাংলাদেশ কি শেখ হাসিনার অন্য দেশ? জাস্ট থার্ড পার্সন, আমরা পড়তাম ছোট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন এখানে বাংলাদেশের ব্যাপারে থার্ড পার্সন না, তিনি বাংলাদেশের নাগরিক। ওরা তো বলে না বাংলাদেশের রাজনীতি করতে পারবে, বলছে অন্য দেশ। শেখ হাসিনা ওইখানে বসা প্রথম বলছে যে উনি ভারতের মধ্যে রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়া উনি কোন ভারতের কংগ্রেস করতে পারবেন না, বিজেপি করতে পারবেন না, কমিউনিস্ট পার্টি করতে পারবেন, কিছু করতে পারবেন না, তেলেঙ্গানা পার্টির ভালো ভারতের নাগরিক না। আরেকটা হলো অন্য দেশ। শেখ হাসিনা বাংলাদেশ তো ওনার দেশ, তারা কি বলছে ওনার দেশের রাজনীতি করতে পারবে না, বলছে অন্য দেশ, মানে নেপাল, শ্রীলঙ্কা, আমেরিকা, ব্রিটেন, কোন দেশের রাজনীতি করতে পারবে না। কিন্তু ওনার দেশ সম্পর্কে কি ওনার বাধা দেওয়া হয়েছে? বলছে যে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, ওনার দেশের রাজনীতি করতে পারবে না, এটা বলছে অন্য দেশ, অ্যানাদার কান্ট্রি, একদম ইংরেজি ছিল অ্যানাদার কান্ট্রি। বাংলাদেশ তো শেখ হাসিনার নিজের কান্ট্রি, হার ওন কান্ট্রি, সে বাংলাদেশের নাগরিক। অন্য দেশ মানে সে দেশের নাগরিক না, সে কোথাও সে ওখানে বসে আমেরিকাকে গালি দিতে পারবে না, সে ওখানে বসে ব্রিটেনের গালি দিতে পারবে না, সে ওখানে বসে ভুটানের গালি দিতে পারবে না, সে এগুলো বলতে পারবে না, মানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। কিন্তু ওনার দেশে ওনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে নিষেধ করা হয়েছে। ওই সেন্টেন্সটা যদি আপনি পড়েন, আমি একদম শব্দগত ব্যাখ্যা আপনি দিচ্ছি। এই যে ব্যাখ্যাগুলো বাংলাদেশে অপব্যাখ্যা করা হয়। দালাই লামা আরেকটা উদাহরণ আছে, দালাই লামা এই ভারতে বসেই গত 50 বছর ধরে বা 40 বছর ধরে, 40 বছর ধরে দালাই লামা চাইনিজ পলিটিক্সের কথা বলে, তিব্বতের পলিটিক্সের কথা বলে। কেন বলে? কারণ এটা তার দেশ। সে বাংলাদেশ নিয়ে কথা বলে না, সে মায়ানমার নিয়ে কথা বলে না, সে ভারতের রাজনীতি নিয়ে কথা বলে না। দালাই লামা আরো আছে, ভারতে কিন্তু আরো আছে, আরো রাজনীতি আছে। আফগানিস্তানের রাজনৈতিক রাষ্ট্রপ্রার্থী আছে, আশ্রিত আছে, আফগানিস্তান প্রেসিডেন্ট আছে, তার ফ্যামিলি আছে। তারা আফগানিস্তান নিয়ে কথা বলতে পারবে, কিন্তু তারা পাকিস্তান নিয়ে কথা বলতে পারবে না। শেখ হাসিনা পাকিস্তান নিয়ে কথা বলছেন না, শেখ হাসিনা নেপাল নিয়ে কথা বলছেন, শেখ হাসিনা অন্য দেশ নিয়ে কথা বলুন বলতেছেন, বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের সাথে যেটা সম্পৃক্ত আছে সেটা নিয়ে কথা বলতেছেন। এখন পাকিস্তান শব্দটা আসে কেন আসবে? পাকিস্তান শব্দটা আমার মুখে আসবে না, আসে এই জন্য যে পাকিস্তান বাংলাদেশের রাজনীতির সাথে প্রাসঙ্গিক, যেহেতু 71-এর বিষয়টা ভারতের সাথে প্রাসঙ্গিক আসে। তো তারপরে বলা হচ্ছিল যে হ্যাঁ উনি তো আমেরিকাকে ব্লেম করেন, এটাও আমি কোনো টকশো নেই, আমেরিকাকে ব্লেম করেন, এখানে ডিপ স্টেটই করছে, সে করছে। আমেরিকা আপত্তি করছে না, আমেরিকা তো তার মতাবশ্যিক তার কারণ মতামতকে সাকসেস করছে না। আমেরিকা তো ভারতের কাছে কমপ্লেন করে না যে শেখ হাসিনা আমরা সম্পর্কে বলে করেনি, তো যখন করবে তখন শেখ হাসিনা অফ হয়ে যাবে। উনি তো অন্য কোনো দেশের সঙ্গে ডিপ স্টেট শব্দটা বলেন, উনি একবার তো বলেন আমেরিকা। ডিপ স্টেট তো বাংলাদেশেও আছে, ডিপ স্টেট নেপালেও আছে। ডিপ স্টেট মানে হলো পার্মানেন্ট স্ট্রাকচার অফ গভর্নমেন্ট, যে গভর্নমেন্টটা ছায়া অন্ধকারে থাকে, তারা দেশ চালা আসে, বেসিক্যালি তারাই আসলে নিয়ন্ত্রণ করে। অনেক দেশ ডিপ স্টেট বলে ব্যবসায়ীদেরকে, ব্যবসায়ীরা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। অনেক দেশ ডিপ স্টেট বলে গোয়েন্দা সংস্থাকে, যে গোয়েন্দা সংস্থা, যেমন পাকিস্তান ইয়েকে বলা হয়, আইসিআইকে বলা হয় যে ডিপ স্টেট, ঠিক আছে। আমেরিকাতে ডিপ স্টেট কিন্তু সিআইকে বলা হয় না, আমেরিকাতে ডিপ স্টেট আবার অন্য জিনিস। আচ্ছা, আমি এটা একটু সামারি করি তাহলে। এই যে একজন এখনো লিখছে মিজানুর রহমান ভারতের ভূখণ্ড ব্যবহার করে
অন্য দেশের বিরুদ্ধে কোনো রাজনীতি করতে পারবে না। এটাই এতক্ষণ ব্যাখ্যা করলেন সাইফুল আমিন সাহেব, যে অন্য দেশ বলতে আমেরিকা, কানাডা, জাপান, মিয়ানমার অথবা নেপাল, ভুটান, কাছাকাছি যদি বলি, সেগুলো রাজনীতি করতে পারবে না, নট বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ তো ওনার নিজের, বাংলাদেশ তো ওনার অন্য দেশ না, বাংলাদেশ শেখ হাসিনার অন্য দেশ না, এটাই সাইফুল ভাই বোঝাতে চাচ্ছেন। আর ভারতে বসে রাজনীতি করতে পারবে না বলতে ভারতের ভিতরে, ভারতীয় ভূখণ্ডের ভিতরে বিজেপি, কংগ্রেস বা আমাদের দিদির পার্টি কোনোটাই তিনি করতে পারবেন না, সেটা তিনি করছেন না। অন্য দেশ নিয়েও তিনি রাজনীতি করছেন না, তিনি বাংলাদেশের কথাটা বলছেন। এই কথাটা তো এরকমই সাইফুল ভাই। জি হ্যাঁ, এটা একদম লিখিত, তো এটার মধ্যে এটা রিপোর্টের মধ্যে লিখিত, যে লিখিত ভাষণটা আমি সেটা ব্যাখ্যা দিচ্ছি। আমি কিন্তু কারো ইন্টারপ্রিটেশনের ব্যাখ্যা দিই। ওখানে কিন্তু শশী থারুরের কথা বলেছেন, ওখানে অন্যান্য এমপিরা কথা বলেছেন, তাদের কোনো কথা কিন্তু ওখানে ইয়ে করিনি। আমি বলছি যে রিটেন যে ডকুমেন্ট আছে সেখানে শেখ হাসিনার পার্টের মধ্যে যে কথাগুলো বলছে, চারটা জিনিস আবার স্পেসিফিক বলি। প্রথম হলো তারা ভারত সিভিলাইজেশনাল ইথোস ব্যবহার করে, সভ্যতাগত ঐতিহ্যকে তারা ফলো করে। ভারত কোনো বিপন্ন মানুষ, বিপদগ্রস্ত মানুষ যার জীবনের নিরাপত্তার সংখ্যা আছেন, তাকে ভারত আশ্রয় দেয়, দেয়। এটা হলো 2। 3 নম্বর হলো ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক প্ল্যাটফর্ম দেয়নি। 4 নম্বর হলো ভারত শেখ হাসিনাকে অন্য দেশের বিরুদ্ধে কথা বলার জন্য প্ল্যাটফর্ম দেয়নি। এটা অন্য দেশ, নট বাংলাদেশ। সিম্পল। আর এই ছোট্ট জিনিস, কিন্তু এত বড় ডকুমেন্ট লিখে সাইড খান জিনিস হলো আসল। জি, এটা ক্লিয়ার। এখন সাইফুল ভাই যেটা বলি, যেটা নিয়ে কথা হচ্ছে, 5 তারিখে তিনি কি ভিডিওতে অ্যাপিয়ার করবেন নাকি অডিও থেকে দেবেন? 5 তারিখে করার উদ্দেশ্যটা কি? কেন 5 তারিখ? সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের জন্য দিক নির্দেশনা দেবেন। এই বিষয়টা যদি আবার একটু ব্যাখ্যা করবেন। 5 তারিখের উপস্থিতিটা, 5 তারিখ একটা বিশেষ দিন, 5 তারিখে এনসিপি জামাত অন্যভাবে উদযাপন করবে। সেই দিন 6টা থেকে 7:30 পর্যন্ত শেখ হাসিনা তার ওই যে একটা প্যানেল করেছেন, সেটির সাথে তিনি বক্তব্য দেবেন। সেখানে বলছে, আপনি যে ইন্ডিয়া টুডে পত্রিকা আসছে, ইন্ডিয়া টুডেতে এসছে যে তিনি ভিজুয়ালি, আমি জানি না এটা কিভাবে কি হবে, যে একটু প্লিজ আপনি যদি বুঝেন। ইন্ডিয়া টুডে না, ইন্ডিয়ান অলওয়েজ, দ্য হিন্দু থেকে শুরু করে সমস্ত হিন্দুস্তান টাইমস, বাংলা পত্রিকা, আনন্দবাজার, সর্বত্র কিন্তু নিউজটা হয়েছে। এই যে একবার বলছে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ সাইফুল ভাই, এই জন্য কথা ভিতরে একটু কথাটা বললাম। এটা নিয়ে কিন্তু আমিও দ্বন্দ্বে ছিলাম, যে এটা কি রাজনীতি করতে পারবে না তো বলা হয়েছে, অন্য দেশে রাজনীতি করতে পারবে না তো বলা হয়েছে, সেখানে না কিভাবে এই কথাগুলো বলে। এখন তো ক্লিয়ার হয়ে গেলাম। জি, তো এটা হলো ফরেন করেসপন্ডেন্ট যে ক্লাব আছে, সেটা সাউথ এশিয়া যেটা আছে, সেটা আমন্ত্রণ নিয়ে একটা অনুষ্ঠানে যোগ দিলেন। সেটা আচ্ছা, অনুষ্ঠানটা কি তারাই করছে, ফরেন করেসপন্ডেন্স আপনি যেটা বললেন? না, এটা উদ্যোক্তা হলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ নামে একটা ইয়ে আছে, যেটা বাংলাদেশ চ্যাপ্টার আর কি। ওরাই আসলে বেসিক্যালি এটা সেখানে ফরেন প্রেস সেন্টারের ওই জায়গাটা, যেটা মার্কাল মিলনায়তনটা তারা ভাঙছে, এবং এটা হলো মথুরা রোডে দিল্লিতে। তো সেখানে মার্কাল মিলনায়তনটা ভাঙলে ওখানে তারা করতেছে। এটা হলো উদ্যোক্তা ওরা, আমেরিকা বেসড ওরা। আর হলো শেখ হাসিনা ওখানে বলছেন ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স। আমি ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সটা অনেকে ব্যাখ্যা করছেন যে উনি সরাসরি ভিডিওতেই আসবেন, অনেকে বলছে। আবার অনেকে ব্যাখ্যা করছেন ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স অর্থ যদি আপনি খুঁজেন, তাহলে ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স ডাজন্ট মিন যে উনি একদম ফিজিক্যালি দেখা দিবেন, সেই অডিও লাইভ থাকতে পারেন। ঠিক আছে, ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স বলাতে একটু কনফিউশন। আমি যদি বলতে চাই আমি সরাসরি উপস্থিত, তাহলে এই আলোচনাটা হওয়া। আমার একটা ধারণা যে উনি যেহেতু অনেক জায়গায় কিন্তু ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স দিয়েছেন, সেটা হলো অডিওতে। এখানে একটা সম্ভাবনা অবশ্যই আছে যে তিনি ভিজুয়ালি আসেন। এই জন্যই অনেকে আবার ব্যাখ্যা করে না, এটা হলো যে না, শেখ হাসিনা নিয়ে যখন কোনো কথা হয় সেটা একটা উল্টো ব্যাখ্যা হয়, বা আসলে প্রশ্নটা আসে যে ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স বলতে যেহেতু ভিজুয়াল অ্যাপিয়ারেন্স বলছে না, যেমন তখনই কথা আসে। অনেকে বলছেন যে উনি অডিওতে আসবেন, অডিওতে উনি অনেক জায়গা থেকে আসতেছেন, বিভিন্ন জায়গা থেকে। এত বড় অনুষ্ঠানে উনি আসবেন না, যে অনুষ্ঠানে ওনার ছেলে থাকবেন, অনেক বড় মানুষ থাকবে, তারপরে আমাদের শাকিব আল হাসান থাকতে পারেন, বলা হচ্ছে। তো সেই অনুষ্ঠানে উনি যখন 5 তারিখ নেওয়া হয়, এটার সাথে কতগুলো জিনিস কিন্তু রিলেটেড জন্য, মানে আলোচনার জন্য রিলেটেড। আপনি খেয়াল করে দেখেন এই ঘোষণাটা কবে আসছে। এই ঘোষণাটা আসছে সার্জিও গোরের সাথে দিনেশ ত্রিবেদীর বৈঠকের পরে। আপনি যদি মিলান যে শেখ হাসিনা যে আসছেন, নিশ্চয়ই এই কথাগুলোর সাথে সার্জিও গোরের সাথে দিনেশ ত্রিবেদীর বৈঠকের কিছু সম্পৃক্ততা থাকতে পারে, কারণ এর আগে তো ঘোষণা দিতে পারতো তারা। কারণ এই আইনটা কিন্তু অনেক আগের, নাহলে আপনি অল অফ এ সাডেন মার্কেল মিলনায়তন পাওয়া যায় না, বা অল অফ এ সাডেন আমি টেলিফোন করলাম ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আমি পাবো না। হ্যাঁ, তারপর আপনার এই প্রোগ্রামটা করতেছে যারা, তারা তো অনেক দূরে থাকে, আমেরিকা থাকে, তারা উদ্যোগটা নিয়েছে। তো তারা একদিনে তো উদ্যোগটা নেই, উদ্যোগটা অনেক আগেরই। ঘোষণাটা হলো জাস্ট মিলা দেখেন, এটার সাথে একটা সম্পৃক্ততা আছে, যে ঘোষণার মধ্যে দিয়ে তারা একটা কিছু এখানে এমন কিছু বলতে আসবেন শেখ হাসিনা, যেটা তিনি আগে বলেন নাই। এটা বোঝা যায়। মানে তারিখটা আপনি দেখেন, এটা 5 তারিখ। 5 তারিখ কেন? 5 তারিখ হলো বাংলাদেশের জঙ্গি উত্থানের দিন। সেই জঙ্গি উত্থানের দিন জঙ্গিরা যে ভাষায় কথা বলবে, তার পাশাপাশি আপনি খেয়াল করে দেখেন শেখ হাসিনা যদি কথা বলে, কোনটা হাইলাইটেড হবে সারা দুনিয়াতে। এই জঙ্গিদের তার সারা দুনিয়া এখন টেররিস্ট হিসেবে দেখে। আপনি যেখানে আপনি কার্ডে আছেন, আপনি যে কোনো পাবে যান, বাংলাদেশ শব্দ বলে তোমাদের সাথে টেররিস্ট দখল করে নিচ্ছে, এটা বলে। আপনি অনেক লোক করেন যারা বয়স্ক মানুষের যারা কথা বলে টেররিস্ট হতে পারছে বাংলাদেশে, তো এটাকে জঙ্গি হিসেবে চিনে।
ইউনুসকে আগে চিন্তা হলো, তারা চিন্তা হলো নোবেল পিস প্রাইজ বাংলাদেশের একজন এমন পিস প্রাইজ পেয়েছে বাংলাদেশের দারিদ্র বিমোচন করছে। সে বিশ্বাস করেন, আমি বহু মানুষের সাথে ক্যাম্পাতে কথা বলেছি, তারা বিশ্বাস করে ইউনুস বাংলাদেশের দারিদ্র বিমোচন করছে। কেমন দারিদ্র বিমোচন করছে? তা বলেন গরিবদেরকে সে ঋণ দেয়। আসলে আমি কেউ বোঝানোর চেষ্টা করে না যে গরিবদেরকে ঋণের চক্রের মধ্যে যে ফেলাইছে এটা বুঝতে চাইতো না, কিন্তু এখন যদি মানুষ বিশ্বাস করে, তার 2 বছরের কর্মকাণ্ডে প্রত্যেকে তার বাক্কার হিসেবে চিনে যে সে আগুন ব্যাপারের লাইসেন্স মালিক। সে বলে মানুষ পাঁচ ইয়ে করার লাইসেন্স আপনাদের দেশে ফরেন এমপ্লয়মেন্টের জন্য সে লাইসেন্স দিচ্ছে। তার চরিত্রটা সম্পর্কে মানুষ জেনে গেছে, এবং সে তার আমলে যে টেররিস্টরা মৌলবাদীরা এটা কিন্তু বিদেশে জানতে পারছে কেন জানেন? আরেকটা বলে বিদেশে জানতে পারছে বাংলাদেশের মানে অত্যন্ত প্রখ্যাত পত্রিকার মালিক সম্পাদকদের কারণে। মাহফুজা নামরা এগুলো কিন্তু সারা দুনিয়াতে বলে বেড়ায় এখন। মতিউর রহমান রাজবাড়িতে বলতে বলছে যে ইউনুসের ক্যাবিনেটের মধ্যে মৌলবাদীদের আশ্রয় ছিল বলে বলছে। সো এগুলো কিন্তু আপনার মানে আপনি ধরেন এই জঙ্গিদের ব্যাপারে আমরা যারা প্রথম থেকে যে জঙ্গিদের ব্যাপারে সেই জঙ্গি থেকে আমরা যে বলে আসছি সেটা একটা ঝামেলা হতে যাচ্ছে, তাদের কথা কিন্তু বিশ্বাস করলেন, কিন্তু ওই যারা ওইটার সমর্থক ছিল, ওইটা করাইছে, তারাই কিন্তু বলে বেড়াচ্ছে যে ইউনুসের ক্যাবিনেটে মৌলবাদীরা ছিল। সো অলরেডি কিন্তু এই পরিস্থিতি, সেই জন্য আমি বলি পুরো একটা যে ইয়েতে রয়েছে যে বাংলাদেশের একটা উল্টা টেক ওভার হয়েছে, টেররিস্ট টেক ওভার হয়েছে, ইউনুস একটা বার্তা রিলিজ হয়েছে, সেটা প্রতিটি ডেট কোনটা? 5 ওই 5 তারিখে সেখানে কথা বলা মানে সারা দুনিয়া মিডিয়া এটাকে টেক আপ করবে। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। আচ্ছা, সেখানে বলা হচ্ছে উনি দিক নির্দেশনা দেবেন যে সাইফুল আলম ভাই শুনে আপনাদের মাধ্যমে সবাইকে বলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা ডিসেম্বরের আগে যেন দেশে ফিরে আসে। জি, আওয়ামী লীগের কর্মসূচি আওয়ামী লীগ হবে। আজকে আমি কমেন্ট তো বেশি পড়ছি না, আমি শুধু দেখাচ্ছি 2-1টা ব্যাপার বলি। শেখ হাসিনা সামনে এসে গেলে শেখ হাসিনা বা প্রথমবার সরাসরি সাংবাদিকদের প্রশ্ন উত্তর দেবেন কোনো রকম। আচ্ছা, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন তিনি নাকি নিজেই বক্তব্য দিবেন? এটা অনুষ্ঠানটা হলো ধরেন শেখ হাসিনা বক্তব্য রাখবেন, এখন সেখানে এই প্রশ্ন করবে কিনা উত্তর দেবেন কিনা আমরা এটা যদি আরাফাত বলে নফেল বা আরাফাত এটা বলে থাকে তাহলে হয়তো সেটাই ভাষণ যে সাংবাদিক সম্মেলন না কিন্তু। সো সাংবাদিকদের ওখানে মতামত হয়তো উনি তো সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে কিন্তু কথা বলে আপনি উত্তর দেন, প্রশ্ন উত্তর দেন এবং কথা বলেন, মত বললেন। কিন্তু এই পরশু কালকে বা পরশু দিন একটা শুনছি যে একজন কর্মীর সাথে মত বিনিময় করতেছে যে কর্মীর বাড়িঘর জ্বালায় দেওয়া হয়েছে, তার কথা বলতেছে। তুমি তো এটা করেন যে রাফাত আর নাকি নফেল নাকি ক্লিয়ার করেছে যে তিনি অডিওতে আসবেন, সরাসরি প্রশ্ন উত্তর দেবেন, অডিওতে সরাসরি প্রশ্ন উত্তর দেবেন। নফেল আরাফাত আজকে ক্লিয়ার করেছে। আচ্ছা, ঠিক আছে, দর্শক কিন্তু খোঁজ খবর রাখছে, দেশবাসী খোঁজ খবর রাখছে, খোঁজ চলছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই যে তিনি যে বলছেন ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন, ডিসেম্বরের মধ্যে আগেও হতে পারে, ডিসেম্বরে হতে পারে, এই বিষয়ে কোনো ইঙ্গিত দিবেন কিনা? সেই দিন নির্দিষ্ট দিনক্ষণ যে না ওই দিন ইঙ্গিত দিবেন কিনা আমি জানি না, তবে দিল্লিতে একটা বহুল প্রচারিত একটা ইয়ে আছে, ভাষণ আছে আমার, ওদিকে এখন আলোচ্য বিষয় বলছেন। সেই কারণে দিল্লিতে একটা ভাষণ আছে সাংবাদিকদের মধ্যে, হলো যে উনি যেদিন আসবেন তার আগের দিন উনি ইয়াতে যাবেন, কি বলে আজমির শরীফ যাবেন, ওই খাজা মঈনুদ্দিন চিশতির যে এটা মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত করে এসে উনি একটা প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করে, প্রেস কনফারেন্স না, সাংবাদিকদের সাথে মত বিনিময় এরকম বলা হয়েছে, যে মত বিনিময় বলা হচ্ছে আর কি, আলোচনা, বা উনি সাংবাদিকদের সাথে একটু খাওয়া দাওয়া করবেন, সাংবাদিকদের সাথে আড্ডা মারবেন, এরকম কিছু, মানে প্রেস কনফারেন্স শব্দটা বলা হয় না, এটা আলোচিত যেটা হলো। এবং সেইখান থেকে উনি সরাসরি বাংলাদেশের কিভাবে আসবেন সেটা আমি জানি না, বাট এইটা দিল্লির সাংবাদিকদের একটা ভাষণ আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা 5 তারিখে ইসলাম খুব চালাক, যে জামাত ইসলামী খুব চালাক এবং বেকুব এনসিপি দিয়ে জামাত ইসলামীর কাজ চালাচ্ছে। জি, ধন্যবাদ। ভারতের সাথে গোপনীয়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জি, আচ্ছা, এই মুহূর্তে আমাদের যে আখেরি খলিফা, মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তি, বিশিষ্ট রোহিঙ্গা বিশেষজ্ঞ, জি, আমাদের আপনার প্রিয় ভাজন ডক্টর ইউনূস সাহেব একটু আলাদা পড়ে গেছেন কিনা, মানে উনি ফোকাসে নেই কেন? ফোকাস থাকবে, ফোকাস থাকবে পলাতক। আপনি তো আসামি হয়ে পলাতক হওয়া লাগে, জনগণের চোখে পলাতক, জনগণকে ধোয়া দেয়। এখন সেই টোকিওতে ওনারা দাওয়া দিচ্ছে, টোকিওতে উনি দৌড়ায় কিন্তু একটা এলাকা পার হয়েছে, এখন ভিডিওগুলো তো আসছে। আপনি সেই শুধু টোকিওতে যদি উনি ধাওয়ার ভয়ে দৌড়াইতে থাকেন, মানে হাঁটে মনে হয় বুঝছেন, এটা কি হাঁটে, যে ক্যাঙ্গারু যেন লাফালাফা হাঁটে না, ঠিক ক্যাঙ্গারুর মতো লাফালাফা শুনতে পাচ্ছেন, এটা একটা ভিডিও বাইরেছে। তো ওনার বাংলাদেশের অবস্থা বলতে, বাংলাদেশে তো এই ব্যাপার, উনি ওইখানে যদি একটু দৌড়াইতে থাকে, তো বাংলাদেশে উনি প্রকাশ্য করলে কি হতে হবে? যত এসেছে থাকুক, আমেরিকার সেই কঠোর নিরাপত্তার মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে, আছে না, হ্যাঁ, কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু মানে সকল দালাল, সাংবাদিক হিসেবে দালাল হিসেবে পরিচয় তাদেরকে দিচ্ছে, সেই দালালদের মধ্যে থেকে কিন্তু মেরে দিচ্ছে। আমেরিকার চোখে তো সে দালাল, কারণ নাহলে তো তার ওখানে এন্ট্রি নাই, দালালরাই তো ওখানে ঢুকছে। তো দালালদের মধ্যে জুতা বাইরে হয়, তাহলে ইউনুসের হাল কি হবে বলে?
আচ্ছা 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 আচ্ছা, ইত্তেফাকের কিছু শিরোনাম আপনার সাথে এই মুহূর্তে শিরোনাম শেয়ার করি। সেটা হচ্ছে চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দুই দেশ কাজ করছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জি তিনি বলেছেন। আচ্ছা, 5ই আগস্টকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার। স্বরাষ্ট্র কোন উচ্চতা নিবে, তাল গাছের উচ্চতা নিবে নাকি বট গাছের উচ্চতা, কোন উচ্চতা? নতুন উচ্চতা ইয়াটা কি রে ভাই? বামন গাছ, আমাদের দেশে তো বামন গাছও আছে তাই না? ওই যে কি আইফেল টাওয়ার বামন গাছ আছে না, বামন গাছের উচ্চতা যাবে তাল গাছে যাবে, সুপারি গাছে যাবে? আচ্ছা, ভারত সীমান্তে 250টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো পাকিস্তান। আচ্ছা, শেখ হাসিনা দেশে ফিরে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। আচ্ছা, জুলাই অভ্যুত্থানে আচ্ছা, শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দীনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির। আচ্ছা, এটা নিয়ে একটু আলোচনা করবেন। এটা আজকে কথা হচ্ছে দীনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির। আচ্ছা, এখানে শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, এটা একটু আপনি শুরুতে বলছিলেন। আবার যদি এখন এই কথাটা, যেহেতু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন দীনেশ ত্রিবেদীকে, একসাথে দুজনের ছবি দেখতে পেয়েছি, এটা আরেকটু ক্লিয়ার করে দেন। আমার ক্লিয়ার করার কিছু দীনেশ ত্রিবেদী তো ধরেন আচ্ছা, আরেকটা কথা বলি, দীনেশ ত্রিবেদী যে দিল্লিতে গেলেন, সেখানে কি শেখ হাসিনার সাথে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন? আমি যতটুকু জানি দীনেশ ত্রিবেদী বাংলাদেশ থেকে যান নাই। এটা আমি যখন আমি এইটুকু জানি যে দীনেশ ত্রিবেদী আসলে বাংলাদেশে না, এটা যেভাবে হোক মনে হয়েছিল যে উনি যারা বলেছিলেন দিল্লিতে গেছেন। দিল্লি থেকে আমি কারো কাছ থেকে এই তথ্য পাইনি যে উনি দিল্লি গেছেন। তথ্যপ্রযুক্তির একজন সাংবাদিক, ওই যে যৌতুম বাহিনীর আরেকজন আছেন যে টুপি মাথায় দিয়ে, আমি জানি না ছায়া কেউ দেখে নাই, উনি যদি গোপনে খবর করে থাকেন দেখেন। আচ্ছা, যেহেতু কোনো ছায়া দেখেন নাই, এবং আমার দুজনের সাথে আমার তো বেশি ব্যবস্থা পরিচয় নাই, দুজনের সাথে যারা পৌঁছেছে তারা বলছে দীনেশ ত্রিবেদী দিল্লি আসে নাই। এখন কই গেছেন এটা আমি বলতে পারবো, বাংলাদেশ থেকে গেছেন এটাও কেউ বলতে পারে নাই, দিল্লি গেছেন দিল্লির লোকেরা বলতে পারে নাই। আচ্ছা, বলা হয়েছে ওখানে নাকি মিটিং করেছেন উনি একটা মানে ওনার ক্যাবিনেটের সাথে, ওনাদের যেখানে 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 কথা বলতো। আমি জানি না, আমি এটা বলতে চাই না দায়িত্ব নিয়ে, তবে সেইভাবে প্রকাশিত হয়নি, ইন্ডিয়ান হাই কমিশনে কোনো বিবৃতি দেয়নি যে আমরা সেগুলো জানবো। এখন ইউনুস কি এখন দেশে আছে? শেখ হাসিনা হচ্ছে সাউথ এশিয়ান আয়রন লেডি, উনি আসবেন বিলের পেশে, ওনার বিকল্প কেউ নেই। আচ্ছা, ইউনুস এখন কোথায় আছে, কি করছে, এই খবর সাইফুল ভাইয়ের কাছে আছে যে আখেরি খলিফা জি শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার সময় কেউ টের পাবে না, পরে জনগণ জানতে পারবে শেখ হাসিনা দেশে। জি ধন্যবাদ খ্রিস্টান মনিকা ইউনুস। আছে যাকে ওগুলো বলতে চাই না। ভাই এখন যদি ওসামা বিন লাদেন কথা বলতো, সেটাও সারা বিশ্বের মিডিয়া এক্সটেনশন করে দিচ্ছে, তাই বলে ওসামার গ্রহণযোগ্য রাজনীতির ব্যাপারটাও তাই। সাইকোলজিক্যালি মানুষ নিষিদ্ধের প্রতি একটু বেশি আকর্ষণ থাকে। জি ধন্যবাদ আপনাকে। রাশিদ খান বাটপার শেখ হাসিনাকে কমায় ইসমি ভাই। আচ্ছা জি, ঠিক আছে। দীনেশ ত্রিবেদী কলকাতায় গিয়েছিল, দিল্লি না। আচ্ছা, ইনি বলছেন দীনেশ ত্রিবেদী কলকাতায় গিয়েছিল, দিল্লি নয়। আচ্ছা, ঠিক আছে, যাক, আমরা যেহেতু দেখিনি। এখানে আরেকজন লিখেছেন যে শেখ হামিদ, তিনি বলছেন কলকাতায় গিয়েছিলেন দীনেশ ত্রিবেদী, তার ব্যক্তিগত বাড়িতে কাজ ছিল, কাজ ছেড়ে আবার চলে এসছে। আচ্ছা, দেখ, আমাদের সেটা দরকার নাই, আমাদের সেটা দরকার। ওই যে সুবীর ভৌমিক বলেছিল যে উনি দিল্লিতে গেছেন, সুবীর ভৌমিক বলছেন, প্রথম দাঁড়িয়ে বলছে না। তো যাই হোক, ওনারা হয়তো জেনেই বলছেন, না জেনে তো বলবেন, যেহেতু আমরা দেখি নেই বা আমরা কোনো বিবৃতি পাই নাই, ওনারা হয়তো দেখে থাকতে পারেন, ওনারা বলছেন বা ওনারা শুনেছেন। অন্য কোনো দিল্লিতে যে কয়েকজনের সাথে আমার যোগাযোগ হয় আর কি, তারা কেউ দীনেশ ত্রিবেদীর দিল্লিতে আসা খবর বলতে পারে নাই, তারা এটা জানে না। আচ্ছা আচ্ছা, এখন একটু দেশের দিকে মনোযোগ দিই। শেখ হাসিনাও বাদ দিলাম, আমরা 5 তারিখও বাদ দিলাম, গ্যাস বিদ্যুতের নানান সংকট দেশে চলছে। দর্শক অনেকে এখানে কমেন্টও করেছেন, একটু যদি আলাপ আলোচনা করেন কি হতে পারে, কি হওয়া উচিত। দীনেশ ত্রিবেদীকে নিয়ে মিথ্যাচার ইউনুস সেন্টারের লালবাজারাই করছে। জি বললাম আন্টি, জি ধন্যবাদ। সুবীর ভৌমিক দাদা বলেছেন জি হ্যাঁ। তারপর আরো জাহিদকে, এই যে আমি কি জিনিস বললেন আগে, জাহিদ সাইফুল ভাই একটু বিশ্লেষণ করেন। আচ্ছা, এটা আমরা সাইফুল ভাই এটা বলবেন না। জি জি, অনেকেই আমাদেরকে কমেন্টস করছেন। প্রিয় দর্শক, আপনাদের এই কমেন্ট গুলো পড়তে খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে। ভাই আমার একটু আশ্বস্ত করেন তো, শেখ হাসিনা জীবিত না মৃত? আমি তো মনে করছি উনি মারা গেছেন। হ্যাঁ, এটা কিন্তু এই সম্পর্কে একটু বলা উচিত। হ্যাঁ, ব্যাপক প্রচার হয়েছে, ফ্রান্স থেকে, আমেরিকা থেকে বিভিন্ন ভাবে বলা হয়েছে যে তিনি নাই। এগুলো এআই দিয়ে তার অডিও চালাচ্ছে, এআই দিয়ে তার প্রেস কনফারেন্স গুলো হচ্ছে, অথবা বিভিন্ন সাথে কথা বলেন এআই দিয়ে সেগুলো করছেন। এই বিষয়ে একটু যদি বলেন। এই বিষয়ে যেটা ধরুন সারা দুনিয়াতে গসিপ আছে, গুজব বাদ দিয়ে গসিপ যদি বলেন, সেটা হলো কয়েকটা পুতিন আছে। পুতিন কোনটা আসলে পুতিন কেউ বলতে পারে না। সারা দুনিয়াতে এটা প্রচার হয় যে আমেরিকান প্রেসিডেন্টের রেপ্লিকা থাকে, হ্যাঁ, সবসময় আসল প্রেসিডেন্ট যায় না, এটা হয়। এই গুজব কিন্তু আজকের না, এই গুজব সেই ইয়ার পরে থেকে, দ্বিতীয় মহাযুদ্ধের সময় দিয়ে কিন্তু এই প্রেসিডেন্টদের এরকম একটা থাকে। তো আমরা তো যদি এটা হয়ে থাকে, সে ধরেন যে শেখ হাসিনা রেপ্লিকা আছে, তো আমরা তো বিশাল অ্যাডভান্সমেন্ট, আমাদের প্রযুক্তিগত বিশাল অ্যাডভান্স। তো শেখ হাসিনা আমলটা আপনি এটা প্রশংসা করতে পারেন যে আমরা এখন মানুষ বানাইতে পারি।
আমরা আল্লাহকে ইয়ে করে ফেলছি, আমরা কি বলে চ্যালেঞ্জ করে ফেলেছি। আমরা এখন বাঙালিরা এখন মানুষ বানায় দিতে পারে, এইটা বিশ্বাস করে যারা প্রচার করতেছে তারা এটা বিশ্বাস করে। বাংলাদেশের এখন আর আল্লাহকে বিশ্বাস করে না বাঙালিরা, তারা মানুষ বানাইতে পারে। জি আচ্ছা, হাবিবুর রহমান তিনি বলছেন গ্যাস, বিদ্যুৎ, কৃষি সেক্টর, অর্থনীতি সেক্টর, বাণিজ্য সেক্টর এইসব নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করুন, সরকারের কোথায় কি অনিয়ম হচ্ছে সেসব তুলে ধরুন। আচ্ছা, এখানে একটু বলতে বলছে জি আমরা তো আমাদের কৃষি পণ্য সমস্ত কিছু আমেরিকা থেকে অধিক দামে কিনবো, আমাদের ডক্টর ইউনূস সাহেব আমাদের সেই ব্যবস্থা করে দিয়ে গেছেন। জান্নাতুল ফেরদৌস কণা, শুভকামনা নিরন্তর দুজনের জন্য। জি ধন্যবাদ আপনাকে জান্নাতুল ফেরদৌস কণা। অনেকেই আমাদের সালমান কবির জি, অনেক দর্শক আছেন। সাইফুল ভাই, আপনি গুরুত্বপূর্ণ কোনো মেসেজ দিতে চান কিনা? আপনার সময় শেষ হয়ে আসছে, আপনার যে ব্যস্ততা এর মধ্যে যে আপনাকে মাঝে মধ্যে পাই, জি খুব ভালো লাগে। আমাদের অস্ট্রেলিয়া প্রতিনিধি মাকসুদ আলী সাহেব, গৌতম লাহিড়ী স্পোক টু দিনেশ ত্রিবেদী ওভার দি ফোন ইন কলকাতা। জি জি ধন্যবাদ ধন্যবাদ। জি সাইফুল ভাই, গুরুত্বপূর্ণ কোন মেসেজ আপনি যদি দিতে চান শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে, শেখ হাসিনার দেশে ফেরার কেন্দ্র করে, এবং শেখ হাসিনার 5 তারিখে একটা গুরুত্বপূর্ণ দিন, সেই দিন বিভিন্ন বিষয় এবং নানান ধরনের হুমকি ধমকি আমরা শুনতে পাচ্ছি। সরকারের পক্ষ থেকে দিনেশ ত্রিবেদীকে বলা হয়েছে তিনি যাতে এখানে বসে রাজনীতি না করেন। তাহলে এখন কি হচ্ছে, দেশের কিন্তু বিদ্যুৎ, গ্যাস, পানি এগুলোর যে সংকট সেটা কিন্তু চাপাবো হামরোগে শিশু মারা যাচ্ছে। আমি একটা উস্কানি দিই আপনাকে, উস্কানি এক ধরনের মানে, তাহলে তো আপনি বলতে পারেন ইউনূস সাহেব 18 মাসে যা করেছে, 18,000 বছর বাঙালি এটা টেনে নেবে। জি একটু যদি গাইলে কি হবে কম। একটা জিনিস মানুষের কাছে এখন পরিষ্কার যে আমার কাছে যেটা মনে হয় যে জুলাইয়ের যে ঘটনাটা হয়েছে এটা বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে, বাংলাদেশকে অনেক পেছনের দিকে নিয়ে গেছে। আপনার বিদ্যুতের কথা আমরা বলতে পারবো না, আপনি জানেন আমি আমার বাসা থাকি না, আমার বাসা বাতি চলে না, ঠিক আছে, কিন্তু আমার বাসার বিদ্যুৎ বিল দিতে হয়। এই বাংলাদেশে পরিণত করা হয়েছে। আচ্ছা, ভূতের বিল নাকি ডবল 3 ডবল? ভূতের বাদ দেন, আমি তো ভূত, আমার কাছে ভূত না, তো আমার কাছে হলো যে আমার মিটারের মধ্যে উঠতেছে, বিল উঠতেছে। জীবন্ত মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কিন্তু পুরো ফ্ল্যাট ইয়ে করা, সিল করা, বিল উঠতেছে। আপনি কিভাবে দিবেন, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এখন আপনি না দিলে কি হবে, আপনার বাড়ি লাইন কেটে দিবে, বিল দিতে হবে আপনাকে। আর আপনার সেই সিস্টেম কি জানেন, আপনি আগে বিলটা দিয়ে আসতে হবে, তারপর আপনি আপত্তি করতে পারবেন। আবার আগে আপত্তি করবেন, আপত্তি করে কোনো আপত্তি কিছু সলিউশন হয় না। ওই আপত্তি আপনার বছরে চলতে হবে, আপনি যে বিল দিয়ে যাচ্ছেন কোন একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে আপনি আপত্তি করতে হবে আপনি বিলটা দিয়ে, কোন রকম আপনার কোনো রায় নেই। এবং আপনি এটা কোনোদিন কোনোদিন টেলিফোন বিলের ভূতের জন্য ভূতের বিলের টাকা ফেরত পাইছে আপনি শুনছেন কোনোদিন বাংলাদেশে? কোনোদিন প্রাগৈতিহাসিক যুগ থেকে বিদ্যুৎ বিলের বাড়তি বিলের জন্য আপনি কোনোদিন আপনি টাকা ফেরত পাইছেন? পান নাই। এই যে একজন লিখছে 1500 টাকার বিদ্যুৎ বিল 4230 টাকা আসছে, সেলিম হুসাইন। এটা নিয়ে বেশি কথা হচ্ছে, যে 1500 টাকার বিল। আপনি তারেক রহমানের এখনই বলা ঠিক না, মাত্র 5 মাস হয়েছে। যদি তারেক রহমানের কোন রকম তারেক রহমান মানুষ খেপে, কোন ইস্যুতে খেপে জানেন? একমাত্র বিশ্ব খেপবে হলো বিদ্যুৎ। অন্য কোনো ইস্যুতে কি খেপবেন জানেন? বিদ্যুতের সাথে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা কারেন্ট নেই। এটা কিন্তু এই অবস্থাটা তৈরি হয়েছে কিন্তু ইউনূস রামলে, কিন্তু দায়টা কিন্তু তারেক রহমানের হয়ে যাচ্ছে। আপনার যে দেশের বিদ্যুৎ উৎপাদন উদ্বৃত্ত, সে দেশে মানুষ বিদ্যুৎ পাবে না কেন? কি কারণটা কি? কারণটা হলো আমি আপনার ইউনূস যদি আর দীর্ঘ সময় থাকতেন, বিতরণ ব্যবস্থাটা প্রাইভেটে দিয়ে দিচ্ছেন, উনি সবাই প্রাইভেট মালিকানা দিয়ে দিবেন বিতরণ ব্যবস্থা, ডেসকো যা আছে সব ব্যক্তি মালিকানা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই প্রক্রিয়াটা শুরু তারেক রহমান সরকার শেষে টেক আপ করছে, দেখে এটা তো সাংঘাতিক ব্যাপার যে টাকা পয়সা খাওয়া যায়। এই কারণে ওনারা নীতিগতভাবে এটা সিদ্ধান্ত নিয়েছে বিতরণ ব্যবস্থা, এই যেটা বিল করে আর কি, বিল কে করে এই বিতরণ ব্যবস্থা ওরা করেন। এই বিতরণ ব্যবস্থাকে প্রাইভেটাইজ করার জন্য কেন প্রাইভেটাইজেশন নিয়ে যাবে? এই বাড়তি বিল দেখায় লোবাতর কিছু মানুষ এখান থেকে টাকা কামান যায়। হাও আপনি 200 টাকা 500 টাকা করে পাবলিক কিছু করেন না, আপনি মাল কেটে দিবে, আপনার টাকা না দিলে কেটে দিবে, শেষ। সো এইটা প্রতি নজর করছে তারেক খাম্বাদ সাহেব নিজের যে বেশ আগেবার খাম্বাদ তারেক নাম হচ্ছে, টাইম ম্যাগাজিনে তারেক খাম্বাদ তারেক বলছে, আপনি ভবিষ্যৎ নাম হলো বিদ্যুৎ তারেক, কারণ সে এটা টেক আপ করে সে ইকবাল টুকু যিনি বিদ্যুৎ মন্ত্রী, তিনি কিন্তু কিছুদিন আগে যে কত তারিখে 26-25 তারিখে একটা প্রেস ব্রিফিং করে উনি বলে দিয়েছেন যে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এগুলো সব 6টা কোম্পানিকে বিতরণ সংস্থাকে প্রাইভেটে দিয়ে দেবে। এটা কিন্তু ইউনূসের কিন্তু নীতিমালা, কিন্তু ওই লোবাতের মানুষগুলো তো পেছনে লাগে আছে আর জানে যে তারেক সাহেবের তো খাম্বার আছে, খুব দ্রুততার সাথে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ইকবাল হাসান টুকু এটা সবাই করছে, স্বাধীনতা কি করছে, সে নিজের লাইনের মধ্যে রাখে নাই, সে ওখানে এক লাইন বলে দিছে যে সরকার এটা নিছে, নেওয়া বলছে এটাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি আছে, এক লাইন। এর বলে নাই যে ক্যাবিনেটের সম্মতি আছে, বলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি আছে। সে নিজের গায়ে থেকে দেখছে যে এটা তো ভবিষ্যতে আমার গায়ের মধ্যে খাম্বা লেগে যাবে, একটা খাম্বা তারেক নাম দিয়েছে, টাইম ম্যাগাজিন খাম্বা লাগে, তো ভবিষ্যতে আমার নাম তো বিদ্যুৎ তারেক দিতে পারে, অন্য কোনো নাম দিতে পারে, বিদ্যুৎ আরেক নাম দিতে পারে কিনা, অনেক মজাদার নাম এসে দিতে পারে। তো এই যে জিনিসগুলো হচ্ছে তারেক রহমানের যদি ডুবে, দুর্নীতির জন্য যদি ডুবে, এই প্রক্রিয়াটা যেটা শুরু হয়েছে এই বিদ্যুতের কারণে সে ডুববে। চলছে
চলছেই। আপনার এখন মানুষ, গ্রামের মানুষ, আপনি যদি গ্রামে জিজ্ঞেস করেন, আপনার বাড়িতেও আপনি জিজ্ঞেস করে দেখেন, সবাই বলে যে বিদ্যুৎ আসে, বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ আসে। আসে আমি এই যে দর্শকদের দু একটা শেষ মুহূর্তে জাফরুল্লাহ সুজন তিনি বলছেন আগে নাম ছিল খাম্বা, এখন মানুষ নতুন নাম দিয়েছে হচ্ছে যে বিল কি যেন, হ্যাঁ বিদ্যুৎ বিল বিল আমি আগে বিল দিতাম 515 টাকা থেকে 520 টাকা 530 টাকা এরকম আসতো, এখন আমার বিল আসে 2000 থেকে 2500 টাকা। আরে এক লালবাদর বিদেশে থাকে, লালবাদর সে দেশে গেছে এই পুলিশ আমলে, এবং সে দেশে ব্যবসা করে বলে গেছে, সে আজ ইউটিউবে ইয়ে দিচ্ছে, স্টেটমেন্ট করতেছে সে যে আমি বহুত আশা ব্যবসা করে দেশে আসছিলাম, একটা ছোটখাটো অফিসে ছিলাম, আমার বিল আসতে আগে এত টাকা, এখন আমার আসে 50,000 টাকা, কত 10,000 না কত আসতে, এখন 50,000 আসে। সে ছোটখাটো একটা ব্যবসা করে বলে সে আসছিল দেশে, শেখ হাসিনার পতনের পরে দেশে একটা অভিজ সম্ভাবনা আমি দেখতে পেয়েছিলাম, আমি এসে অফিস চলে দিয়েছেন, এখন আমার অফিস বন্ধ করে দিতেছে, বিল আসে 50,000 টাকা। আজকে আমি দেখছি এই যে জান্নাতুল ফেরদৌস কোনা, তিনি ফেরদৌসী কোনা, তিনি বলছেন যে আগে আমার 700-800 টাকা বিল থেকে এখন 3,000 টাকা বিল দিলাম। আরে আল্লাহ, মানে তার চেয়েও বেশি, 3 ওই লালবাদর যিনি দেশে মোটামুটি ইউনিভার্সিটি দেখে গেছিলেন, 10,000 টাকা বিদ্যুৎ বিল তার অফিসে আসছে। রাজনীতির পরিস্থিতি কোন দিকে যাচ্ছে জাস্ট ইমাজিন করুন। এবং এই যে প্রত্যেকটা ভিডিওতে যে কথাগুলো বলছে এনারা, এবং এইটার উপর বেস করে যদি আপনি দেখেন যে দেশের পরিস্থিতি কিন্তু একদমই স্বাভাবিক নয়। এবং এই যে সরকার পরিবর্তনের পরপরই যে আমরা নতুন সরকার গঠন করলাম, এবং এই সরকার মানে আমাদের কতটা ফুলফিল করতে পেরেছে এটা নিয়েও কিন্তু দেখেন আপনি, জামায়াত থেকে শুরু করে অন্যান্য দল তারাও বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য রাখছে। মানে কোনো কিছু দেশের স্বাভাবিকভাবে হচ্ছে না, তো আসলে কি ইন ফিউচার কী হতে যাচ্ছে এটা কিন্তু আমরা কেউ জানি না। এবং ফিউচার আসলে আমরা চাই যে আসলে ভালো কিছু হোক আমাদের দেশের এবং উন্নয়ন হোক। তো যাই হোক, এটা তো মানে মুখের কথাই তো হবে না। তো যাই হোক, এই পুরো ভিডিওটি আপনাদের কীরকম লাগলো, এই পলিটিক্যাল ব্যাপারটা, এবং এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি, এবং ইন ফিউচার দেশে কী হতে যাচ্ছে এটা নিয়ে আপনাদের মূল্যবান একটা মতামত কিন্তু আমরা জানতে চাচ্ছি, এবং জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, শুধু সবাই আমাদের চ্যানেলের সঙ্গেই কিন্তু থাকবেন, এবং পলিটিক্যাল নিউজ আপডেট কিন্তু সবসময় হাজির হবো আমরা নিয়ে।